চেষ্টা করব। প্রথমে আসি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সম্পর্কে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের সফরে ওয়াশিংটনে গেছেন এবং সেই ওয়াশিংটনে যাওয়ার আগ থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছিল যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে বৈঠক করবেন সেখানে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনা হবে। বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হবে মানে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা অস্বস্তিকর পরিবেশ চলছে। ভারত যা চাইছে, যেভাবে বাংলাদেশকে দেখতে চাইছে, বাংলাদেশের মানুষ সেভাবে দেখতে দিতে রাজি নয়। বাংলাদেশের সরকার প্রিন্ট কমাবেন, কিন্তু শেখ হাসিনা এটা অ্যাগ্রি করেন নাই, তার ভূমিতে এটা তার কাছে রিস্কি মনে হয়েছে ইত্যাদি ইত্যাদি। এখন আমেরিকার এই চাওয়া যেহেতু পূর্ণ হয় নাই, তাই আমেরিকা অন্য পথে গেছে। বেঞ্জের কথা, সেখানে একটা কথা যোগ করে রাখি, বাংলাদেশে শেখ হাসিনার পতনের জন্য আমেরিকা যখন নানান স্টেপ নিচ্ছিল, মানে শেখ হাসিনাকে আমেরিকা চায় নাই ক্ষমতায়, ইটস ট্রু, এটা আমেরিকার কারণ ছিল। এবং প্রমাণ সংগ্রহ করেছি তার ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং নিশানা করে হত্যার এক উদ্বেগজনক চিত্র তৈরি করেছে। মানে স্টেট স্পন্সর্ড টার্গেট কিলিং, যা সবচেয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার। আওয়ামী লীগের একটা আশা ছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় গেলে হয়তো বা হাসিনাকে নিয়ে কিছু কথা বলবে, আওয়ামী লীগ নিয়ে কিছু বলবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটা অনিশ্চিত করেছেন এবং তাদেরকে হতাশ করেছেন এতদিনের মাধ্যমে। কিন্তু সেটা আরও হতাশ হয়েছে। কথা ছিল বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদির বৈঠক হবে, বৈঠক হয়েছে, কিন্তু সেই বৈঠকে মোদিকে ডোনাল্ড ট্রাম্প আরও হতাশ করেছেন। মোটামুটি আওয়ামী লীগের এখন হতাশার মাস আগস্ট কাটতেছে, কারণ ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন তারা সম্পূর্ণভাবে নিশ্চিত যে আওয়ামী লীগ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কোনো মাথা ব্যথা নাই। বাংলাদেশ নিয়ে, বাংলাদেশ যেভাবে আছে এবং যে অবস্থায় আছে সেটা খুব ভালো অবস্থানে আছে, এটা ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছে। তো আমরা কিছু আলোচনা শুনবো, আলোচনা শুনলে বুঝতে পারবো যে আওয়ামী লীগ আসলেও কীভাবে প্রতারণার শিকার হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ প্রসঙ্গে কি বললেন আর আমরা কি নিয়ে তর্ক বিতর্ক করছি সেটা নিয়ে একটু কথা বলবো। এর সঙ্গে প্রাসঙ্গিক যারা বাংলাদেশকে নিয়ে বিষোদ্গার করছেন তাদের বিষয়ে কয়েকটি কথা বলার চেষ্টা করব এবং বাংলাদেশে জঙ্গিরা ক্ষমতা দখল করল না একটি গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে সেটা নিয়ে কয়েকটা কথা বলার চেষ্টা করব। প্রথমে আসি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সম্পর্কে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের সফরে ওয়াশিংটনে গেছেন এবং সেই ওয়াশিংটনে যাওয়ার আগ থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছিল যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে বৈঠক করবেন সেখানে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনা হবে। বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হবে মানে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা অস্বস্তিকর পরিবেশ চলছে। ভারত যা চাইছে, যেভাবে বাংলাদেশকে দেখতে চাইছে, বাংলাদেশের মানুষ সেভাবে দেখতে দিতে রাজি নয়, বাংলাদেশের সরকার সেভাবে দেখতে দিতে রাজি নয়। এইটা ভারত যেভাবে চায়, ভারতের গণমাধ্যম যেভাবে চায়, সেই একইভাবে ডোনাল্ড ট্রাম্পও দেখুক, এটা ভারতের চাওয়া ছিল। সেই চাওয়া অনুযায়ী ভারতের একজন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর কাছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের কাছে ভারতের একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন। আমি যদি প্রশ্নটা একটু হুবহু আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করি যে প্রশ্নটা কি করেছিলেন। ভারতের একজন সাংবাদিক ইংরেজিতে যে প্রশ্নটা করেছিলেন সেটার বাংলা করলে যেটা দাঁড়ায়, প্রশ্নটা ছিল বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কী। কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশ সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। এমনকি মোহাম্মদ ইউনূসও জুনিয়র সরোজের সঙ্গে দেখা করেছিলেন। বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কী? এই প্রশ্ন যাওয়ার আগে যেটা বলে নেই যে ভারতীয় গণমাধ্যম সবসময়ই বলে আসছে যে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন, অর্থাৎ শেখ হাসিনা যে বিতাড়িত হয়েছে, তার যে পতন হয়েছে, সেই পতনটা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে। বাংলাদেশে যে একটা গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থান যে রক্তাক্ত ছিল, এটা ভারতের সরকার এবং ভারতের গণমাধ্যম কেউই এটা স্বীকার করে না। এই যে স্বীকার করে না, এই কথাটাই তারা ডোনাল্ড ট্রাম্পের মুখ দিয়ে বলাতে চাইছিল। সেই কারণেই এই প্রশ্নটি করা হয়েছিল। এই প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প যা বলেছেন, এক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। তার মানে এক্ষেত্রে মানে হচ্ছে যে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদীর দিকে ইঙ্গিত করে বলেছেন দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্য বলতে শত শত বছর ধরে এ বিষয়টি নিয়ে কাজ চলছে।
কিন্তু আমি এটা প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিচ্ছি, এই যে কিন্তু আমি এটা প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিচ্ছি, এই বাক্যটি নিয়ে প্রোপাগান্ডাটা চলছে। এই বাক্যটি নিয়ে প্রোপাগান্ডা যতটা না ভারতীয় গণমাধ্যম করছে, বাংলাদেশের গণমাধ্যমের একটা অংশ তার চেয়ে বেশি করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা অংশ তার চেয়ে বেশি করছে। এই বাক্যটির ব্যাখ্যা তারা করেছে এভাবে যে বাংলাদেশের বিষয়গুলো আমি নরেন্দ্র মোদির হাতে ছেড়ে দিচ্ছি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এখানে খুব পরিষ্কার করে দেখেন, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইংরেজিতে যে শব্দটা বলেছেন, বাট আই উইল লিভ বাংলাদেশ টু দ্য প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার মানে হচ্ছে পাশে বসা নরেন্দ্র মোদীকে বলছেন। এই বাক্যটির বাংলা করলে হয় আমি বাংলাদেশের এটা মানে এই প্রশ্নটা নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিচ্ছে, অর্থাৎ তিনি নিজে প্রশ্নটির জবাব না দিয়ে নরেন্দ্র মোদীকে জবাব দিতে বলছেন। আর ডোনাল্ড ট্রাম্প এখানে আরও যে সমস্ত কথা বলেছেন, বোঝা যায় যে বাংলাদেশ বিষয়টি তার কাছে খুব সুস্পষ্ট করে তথ্য নাই। শত শত বছর ধরে যে কাজ করার কথা বলেছেন, কাজ চলছে, এটা আসলে এই বক্তব্য বা এই বাক্যের আসলে কোনো অর্থই হয় না, বাংলাদেশের সঙ্গে প্রাসঙ্গিকই নয়। যাই হোক, সেটা নিয়ে আমরা আলোচনা করব না, আলোচনা করব এটা নিয়ে। যেখানে বলেছেন প্রশ্নের উত্তরটা দিতে বলেছেন নরেন্দ্র মোদীকে, যে তিনি প্রশ্নের উত্তর দেবেন না, এই বিষয়টা তিনি জানেন, নরেন্দ্র মোদী জানেন। আর বাংলাদেশের গণমাধ্যমের একটি অংশ, এমনকি ডেইলি স্টার বাংলাও ভুল করেছে, পরে আবার সংশোধন করেছে, অন্যরা সংশোধনও করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো একটা দল প্রোপাগান্ডা চালাচ্ছে, আওয়ামী সমর্থিতরা। যেখানে বলেছেন প্রশ্নের উত্তর দিতে নরেন্দ্র মোদীকে, সেখানে বলছেন বাংলাদেশকে ডোনাল্ড ট্রাম্প ভারতের হাতে তুলে দিয়েছেন। কি ভয়াবহ প্রোপাগান্ডা! এবং এটা নিয়েই আমরা তর্ক বিতর্ক করছি। ওই যে বললাম, এই প্রোপাগান্ডাটার কারণটা কি? এই প্রোপাগান্ডাটার কারণ ভারতীয় গণমাধ্যম দেখাতে চায় যে বাংলাদেশে একটা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ক্ষমতার পরিবর্তন হয়েছে এবং ভারত বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেবে, মার্কিন যুক্তরাষ্ট্র সহ যে কোনো বিষয়ে। যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নরেন্দ্র মোদীকে দিয়েছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, বাংলাদেশ স্বাধীন দেশ, এই দেশের সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রই বা নিবে কেন, আর ভারতই বা নিবে কেন? একটি বিষয় আছে যে বড় দেশের অনেক কথা থাকে, মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবী চালায়, তাদের কিছু বক্তব্য থাকে, ওই জায়গা থেকেই নরেন্দ্র মোদী বা ভারত বাংলাদেশের এই বিষয়গুলো সামনে এনে বাংলাদেশকে এক ধরনের চাপে ফেলা বা বিপদে ফেলার একটা চেষ্টা করছে। যেহেতু তাদের পছন্দের সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে, এবং এই বিতাড়িত করার কারণে বাংলাদেশের মানুষের উপরে ভারতের এক ধরনের একটা রাগ বা ক্ষোভ, বিশেষ করে ভারতের গণমাধ্যমের, সরকারের না যতটা, তার চেয়ে অনেক বেশি ভারতের গণমাধ্যমের। ভারতের এবং বাংলাদেশের যারা খুশি হতেন যে নরেন্দ্র মোদী ভারতকে বা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছেন, যারা খুশি হয়েছেন, তারা আরেকটা ব্যাপারে খুব কষ্ট পেয়েছেন। যে সময় নরেন্দ্র মোদী ওয়াশিংটন অবস্থান করছেন, সেই সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুবাইয়ে অবস্থান করছেন। দুবাইয়ে অবস্থানকালীন তিনি ইলন মাস্কের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন। সেখানে অনেক বিষয় আলোচনা হয়েছে, ইলন মাস্কের যে ব্যবসা, স্টারলিংক সহ আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এটা ছিল ভারতের জন্য তো বটেই, বাংলাদেশের এই উল্লসিত শ্রেণী যারা বাংলাদেশের ভেতরে আছেন এবং বাংলাদেশের বাইরে আছেন, তাদের জন্য একটা আঘাত, তাদের জন্য একটা দুঃখ, কষ্ট, বেদনার ব্যাপার। কারণ তারা মনে করেন নাই যে ডক্টর ইউনুস ইলন মাস্কের সাথে বৈঠক করতে পারবেন। ইলন মাস্কের সাথে মানে ডোনাল্ড ট্রাম্পের বর্তমান যে প্রশাসন, সেই প্রশাসনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো বৈঠক করতে পারবেন, আলোচনা করতে পারবেন, এটা ভারত বা বাংলাদেশে থাকা ভারতপন্থী বা আওয়ামীপন্থী মানুষ কারা কেউই এটা বিশ্বাস করতে চান নাই। কিন্তু ডক্টর ইউনুসের ক্যারিশমা তো সেখানে। ইলন মাস্কের সাথে তার বহু বছরের পরিচিত, বহু বছরের বন্ধুত্ব। এখানে রিপাবলিকান আর ডেমোক্রেটিক মূল বিষয় নয়। ইলন মাস্কের সঙ্গে তার আলোচনা হয়েছে স্টারলিংক নিয়ে, সেখানে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোনের প্রসঙ্গ এসেছে, প্রাসঙ্গিকভাবেই এসেছে। ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকে ব্যবসা দিতে চাইছেন, গ্রামীণ ফোনকে ব্যবসা দিতে চাইছেন, বিষয়টা অত সরল করে দেখবেন না। ইলন মাস্কের সঙ্গে যখন বৈঠক হবে তখন ব্যবসা নিয়েই কথা হবে, এবং এর যে কূটনৈতিক বিজয় কতটা, এটা যে কূটনৈতিকভাবে ডক্টর ইউনুসের কত বড় ক্যারিশমা, কত বড় বিজয়, এটা যারা তর্ক করছেন, বিতর্ক করছেন, বেদনা বিধুর হচ্ছেন, তারাও বুঝতে পারছেন এর গুরুত্ব, কিন্তু স্বীকার করছেন না, বলছেন না। এই যে একটা প্রোপাগান্ডা বাংলাদেশকে নিয়ে কারা করছেন, তাদের সবার পরিচিতি। এই শেখ হাসিনাকে যে বাংলাদেশের মানুষ বিতাড়িত করলো,
এই বিতাড়িত করার আগে শেখ হাসিনা যে 1002 মানুষ হত্যা করে পালালো, জাতিসংঘের হিসাবে 1400, এর মধ্যে 11% শিশু, মানে 154 জনের মতো শিশু, এদেরকে শেখ হাসিনা গুলি করে হত্যা করে পালিয়েছে। গুলিটা কিভাবে, এবং জাতিসংঘ যে রিপোর্টটা দিয়ে, এটাও ডক্টর ইউনূসের আরেকটা ক্যারিশমা, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারকে অনুরোধ করে জাতিসংঘকে দিয়ে একটি তদন্ত করে সেই তদন্তে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিষয়ে যে অভিযোগগুলো জাতিসংঘ স্বীকৃতি দিল, এগুলো আওয়ামী লীগকে এবং শেখ হাসিনার রাজনীতিকে সারা জীবনের জন্য কঠিন করে দিল। জাতিসংঘ তথ্য প্রমাণ দিয়ে বলে দিল যে শেখ হাসিনা এবং তার অনুসারীরা এখানে মানবতা বিরোধী অপরাধ করেছে। হেলিকপ্টার থেকে গুলি করেছে, 66% গুলি করেছে, মিলিটারি রাইফেল দিয়ে সরাসরি গুলি করিয়েছে, শেখ হাসিনা নিজে গুলির নির্দেশ দিয়েছে, আওয়ামী লীগের এমপিরা গুলির নির্দেশ দিয়েছে, মন্ত্রীরা গুলির নির্দেশ দিয়েছে। আওয়ামী লীগের ভবিষ্যতের রাজনীতির জন্য অত্যন্ত কঠিন করে দিয়ে গেল। তো এই সমস্ত কর্মকাণ্ডের যারা সমর্থক, তাদের কাউকে এখন দেখছি বিদেশে অবস্থান করে, তারা বলছেন, একজনকে দেখলাম বলছেন যে বাংলাদেশের মানুষ মিসকিন, বাংলাদেশের মানুষকে পৃথিবীতে গুরুত্ব দেয় কে, বাংলাদেশের মানুষ শেষ হয়ে গেছে, বাংলাদেশ শেষ হয়ে গেছে, বাংলাদেশের পৃথিবীতে কোনো গুরুত্ব নাই, বাংলাদেশের মানুষ, বাংলাদেশকে সবাই মিসকিন বলে ডাকে। ভাই রে, বাংলাদেশের মানুষ মিসকিন তো তাইলে তুমি তাইলে বাংলাদেশের পাসপোর্ট ধারণ করে আসো কেন? বাংলাদেশের পরিচয় দাও কেন? বাংলাদেশকে নিয়ে কথা বলো কেন? তুমি বাংলাদেশকে নিয়ে কথা বলা বন্ধ করে দাও, মিসকিন দেশ নিয়ে কথা বলবা কেন? কয়েকদিন আগে তোমাদের নেত্রী বলছে বাংলাদেশকে নাকি আকাশে উঠায় দিয়ে গেছে, বাংলাদেশকে নাকি উন্নয়নের রোল মডেল বানায় দিচ্ছে। এই কয়েকদিনের মধ্যে মিসকিন হয়ে গেল হাসিনা নাই দেখে। আরেকজন তো বাংলাদেশেরকে, বাঙালিদেরকে, এই অঞ্চলের মানুষকে বাঙালি বলতেই রাজি নয়। পশ্চিমবঙ্গের যারা থাকে তারা বাঙালি, এই অঞ্চলের কেউ বাঙালি না। এদের কোনো জাতের ঠিক নাই, এদের কালচারের ঠিক নাই, এদের ধর্মের ঠিক নাই, এদের আদর্শের ঠিক নাই। বাংলাদেশের মানুষ, তারা নাকি যে পাতে খায় সেই পাতে, যে সব শব্দ বলে, এগুলো বলতেও চাই না। তো বাংলাদেশের মানুষ এত খারাপ, বাংলাদেশের মানুষ এত খারাপ, তো সেই বাংলাদেশের মানুষ নিয়ে তুমি চিন্তিত কেন? তুমি বাংলাদেশের পরিচয় দিচ্ছ কেন? তুমি বাংলাদেশ থেকে পরিচয় না দিলেই হয় এত খারাপ দেশ নিয়ে। নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশকে জব্দ করার কথা বলাই নাই, কিন্তু জোর করে তুমি বলছো বলিয়েছে, সেটা নিয়ে তুমি উল্লসিত হচ্ছ। তো তুমি তো বাংলাদেশ নিয়ে কথা বলার অধিকারই থাকার কথা না। যদি আমি সেভাবে বলতে চাই না, দেশের নাগরিক যারা, তাদের সবার অধিকার আছে। যাই হোক, এগুলো নিয়ে আরও অনেক কথা বলা যায়, কিন্তু মূল কথা যেটা, ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে ভারতীয় গণমাধ্যম এবং আমাদের এক আওয়ামী সমর্থকরা যে কথা বলাতে চেয়েছিল, ভারতীয় গণমাধ্যম যে প্রোপাগান্ডাটা চালাচ্ছিল, সেই প্রোপাগান্ডাটাকে জাস্টিফাই করার জন্য ডোনাল্ড ট্রাম্পের মুখ দিয়ে তারা এরকম একটা কথা বের করার চেষ্টা করছিল। সেটা তারা পারে নাই, প্রথম অবস্থাতে ব্যর্থ হয়েছে। কিন্তু একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, ভারত বড় দেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বিশাল ব্যবসা বাণিজ্য স্বার্থ আছে। চীনের বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে সবসময় সঙ্গে রাখতে চাইবে। সেই বিবেচনায় ভারত সবসময়ই বাংলাদেশের উপর একটা চাপ দিয়ে যাওয়ার চেষ্টা করবে, এবং কখনো কখনো যে একেবারে পারবে না তা নয়, সেগুলোকে মোকাবেলা করে যেতে হবে। আর ভারতের জন্য বা যে কারোর জন্য একটি বিপদের কারণ হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এখন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন আছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে খুব বড় চাপ দেয়ানো যাবে মনে হয় না। ডক্টর ইউনূস থাকাকালীনই ইলন মাস্ক বাংলাদেশে সফরে আসবেন, আমার ধারণা নিশ্চিত করেই আসবেন। ইলন মাস্ককে সবাই জানেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অন্যতম ক্ষমতাশালী ব্যক্তি। কয়েকদিন আগে টাইম ম্যাগাজিন কাভার স্টোরি করেছে, প্রেসিডেন্টের চেয়ারে বসিয়েছে ইলন মাস্ককে। কেন বসিয়েছে? কারণ পৃথিবীর মানুষ এখন মনে করে ডোনাল্ড ট্রাম্পের সরকার পরিচালনা করছে ইলন মাস্ক। ডোনাল্ড ট্রাম্পকে পরিচালনা করছেন ইলন মাস্ক, পৃথিবীর সবচেয়ে শীর্ষ ধনী। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, বিশাল ক্ষমতাবান। সেই মানুষটির সাথে ডক্টর ইউনূসের বহু বছরের সম্পর্ক, তারই একটি প্রমাণ পাওয়া গেল ভার্চুয়াল মিটিংয়ে। সশরীরে বাংলাদেশ সফরে আসবেন। ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান প্রশাসনের সঙ্গেও ডক্টর ইউনূসের একটা ভালো সম্পর্ক এমনিও আছে, ডেমোক্রেটদের মতো নাই কিন্তু আছে। সেখানে তার বহু বন্ধু আছে, সেখানে আরও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হবে। চাইলেই বাংলাদেশকে চাপ দেওয়া যাবে না। কখনো কখনো হয়তো বিব্রত করা যেতেও পারে, ভারত হয়তো সেটা পারবে। তো আপনারা যারা উল্লসিত হচ্ছেন ভারতের পক্ষ হয়ে,
তাদের কোনো কারণ নেই, এই উল্লসিত হওয়ার কোনো কারণ নেই। ডক্টর ইউনূসের ছোটোখাটো ক্যারিশমা দেখেছেন, সামনে আরও কিছু দেখবেন। জাতিসংঘকে দিয়ে রিপোর্ট করানো আপনাদের রাজনীতিকে যে কী কঠিন করে দিয়ে গেল। আপনারা মানবতা বিরোধী অপরাধী, খেয়াল চিন্তা করে দেখেন। জাতিসংঘ বলছে আপনাদের বিচার হচ্ছে, আপনাদের সর্বোচ্চ শাস্তি হবে। জাতিসংঘ যদিও মৃত্যুদণ্ড দিতে চাইবে না, কিন্তু আপনাদের সর্বোচ্চ শাস্তি হবে। মৃত্যুদণ্ড না হলেও সর্বোচ্চ শাস্তি হবে, কত বছর করে জেল হবে। সুতরাং এত উল্লসিত না হয়ে বাস্তবতায় ফিরে আসেন। বাংলাদেশে যে আপনি গণহত্যা সংগঠিত করেছেন সেই বিষয়গুলো একবার কল্পনা করেন, চিন্তা করেন। হেলিকপ্টার থেকে গুলি করিয়েছেন, র্যাবকে দিয়ে গুলি করিয়েছেন, সেনাবাহিনীকে দিয়ে গুলি করিয়েছেন, বিজেপিকে দিয়ে গুলি করিয়েছেন, ছাত্রলীগকে দিয়ে গুলি করিয়েছেন, যুবলীগকে দিয়ে গুলি করিয়েছেন, আওয়ামী লীগকে দিয়ে গুলি করিয়েছেন। মানবতা বিরোধী অপরাধ করেছেন। জাতিসংঘের রিপোর্টে তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আছে। গ্লোবাল রেফারেন্স হিসাবে এটা বারবার আলোচনায় আসবে। শেখ হাসিনার নামের সঙ্গে মানবতা বিরোধী অপরাধী হিসেবে শেখ হাসিনার নাম আলোচিত হবে। সুতরাং শেখ হাসিনার পতনের পর থেকে আমরা একটা কথা বলছি, সেটা হলো শেখ হাসিনার পতন মানে আসলে ভারতের সোকল ফরেন পলিসির পতন। মানে সোকল বলছি, ভারত যা করছে এটা আদৌ একটা ফরেন পলিসি হিসাবে বলতে আমার খুবই বাধে। যাই হোক, ভারত এই পতনের পর তার পরাজয়কে মেনে নিতে পারছিল না, তাই অনিবার্যভাবে একটা ন্যারেটিভ তারা মাঠে রাখার চেষ্টা করেছে ক্রমাগত। সেটা হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকা কাজ করেছে, আমেরিকার ডিপ স্টেট কাজ করেছে। আর কোনো কোনো জায়গায় চায়না, পাকিস্তান এসব দেশের নামও আনা হয়েছে। ক্রমাগত এই কাজটা তারা করেছেন। কয়েক ঘন্টা আগেই একটা ঘটনা ঘটেছে, ট্রাম্পের সাথে মোদির বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরে দুজন যখন সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, তখন এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে জনাব ট্রাম্প যা বলেছেন সেটা রীতিমতো হাস্যরসের সৃষ্টি করেছে, এবং মোদির জন্য এটা একটা ডিজাস্টার, আমরা এভাবেই বলতে পারি। তো কি বলেছেন, কেন বলেছেন, শুধু যা বলেছেন তা না, সেই ওই ভিডিওর সময় মোদির দ্য ভেরি বডি ল্যাঙ্গুয়েজ, সেটাও আসলে খুব গুরুত্বপূর্ণ বার্তা আমাদেরকে দেয়। সেটা নিয়ে একটু কথা বলতে চাই। তার আগে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ শেখ হাসিনার পতনের সাথে আমেরিকাকে জড়িয়ে অনেকগুলো জায়গায় বলা হয়েছে, লেখা হয়েছে। এর মধ্যে মাইক বেঞ্চ নামে এক ভদ্রলোক, তিনি আসলে ট্রাম্পের আগের মেয়াদে সরকারের অংশ ছিলেন। তিনি অ্যাঙ্কার টাকার কার্লসনের সাথে কথা বলেছেন। টাকার কার্লসনকে আমরা সম্ভবত চিনি অনেকেই। সেটা হলো উনি খুবই প্রো ট্রাম্প একজন মানুষ। উনি রিপাবলিকান তো প্রো ট্রাম্প। আমি প্রায় বলি যে ট্রাম্প কিন্তু রিপাবলিকান নন। এবং শুধু সেটা না, তাকে পুতিনও খুব পছন্দ করেন। এটা কার্লসনের পরিচয় একটু ব্যাকগ্রাউন্ড হিসেবে জেনে রাখা ভালো হবে। রাশিয়া ইউক্রেন আগ্রাসনের পর যখন পুতিন ওয়েস্টার্ন মিডিয়ার সাথে অলমোস্ট কথা বলছেন না, কারোর সাথে কোনো সাক্ষাৎকার দিচ্ছেন না, তখন খুবই উত্তেজনাকর একটা মুহূর্তে টাকার কার্লসন গিয়ে পুতিনের সাক্ষাৎকার নিয়েছিলেন, এবং সেই সাক্ষাৎকারটা মানে ওয়েস্টের স্ট্যান্ডার্ডে আদৌ কোনো জার্নালিজম ছিল না। মানে একেবারে বাংলাদেশের ফারজানা রূপা মোজাম্মেল বাবুরা যা করতেন তা বলছি না, কিন্তু মোটামুটি ওদের স্ট্যান্ডার্ডে এইরকম কিছুই আসলে ওখানে ঘটেছিল। তো যাই হোক, কার্লসনের সাথে যখন সাক্ষাৎকার দিয়েছেন মাইক বেঞ্চ, সেখানে মূলত ইউএসএআইটি নিয়ে কথা হয়েছিল। আমরা জানি ইলন মাস্কের যে প্রতিষ্ঠান আছে, যে অথরিটিটা তিনি লিড করেন, ডজ, যেটা আমেরিকার ফেডারেল সরকারের ব্যয় কমানোর কাজ করছে, সেখানে ইউএসএআইডিকে তারা পুরো বন্ধ করে দেওয়ার ন্যারেটিভ তৈরি করছিলেন, যুক্তি তৈরি করছিলেন। তো সেই যুক্তি দিতে তিনি সেখানে আসেন, এবং এখানে অনেক আলাপ আসেন, এবং একটা পর্যায়ে রেজিম চেঞ্জের আলাপ প্রসঙ্গে বাংলাদেশ আসে। বেঞ্চ তখন বলছেন যে বাংলাদেশে কয়েক মাস আগে যে প্রধানমন্ত্রীর পতন এবং পালিয়ে গেলেন তিনি, সেটা আমেরিকা ঘটিয়েছে। খুব স্পষ্টভাবে তিনি বলেছেন। ব্যাকগ্রাউন্ড তিনি এভাবে বলছেন যে আমেরিকা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে তার স্বার্থ কাজ করে না, সেখানে সে রেজিম চেঞ্জ করার চেষ্টা করে। এবং দুভাবে রেজিম চেঞ্জের কথা তিনি বলছেন। একটা হলো নির্বাচনের মাধ্যমে বিরোধীদের সাথে যদি আমেরিকার আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, তারা চেষ্টা করে নির্বাচনে সাপোর্ট করে তারা তাকে জেতাতে, এটা একটা পথ। আরেকটা পথ হচ্ছে নানানভাবে ফান্ডিং করে, লোকজনকে অর্গানাইজ করে কালার রেভলিউশন, ইউরোপে যেটা হয়েছে বহু সময়, এগুলোকে ওরা কালার রেভলিউশন বলে। তো সেই রেভলিউশন ঘটানো, দুটোর একটা। না, ওটা বলেন না, অবশ্য শেখ হাসিনার সময় নির্বাচনের মাধ্যমে সম্ভব ছিল না। যাই হোক, এবং বেঞ্জো এখানে যে কাজটা করেছেন, তিনি স্পষ্টভাবেই সেন্ট মার্টিনসের কথা এনেছেন, যে আমেরিকা ওখানে একটা
ইয়ে তৈরি করতে চায়, বেইস তৈরি করতে চায়, যে বেইসটা শেখ হাসিনা দিতে রাজি হননি, কারণ আমেরিকার উদ্দেশ্য ছিল বেইস তৈরির মাধ্যমে চায়নাকে কন্টেইন করবেন, চায়নার ফুটপ্রিন্ট কমাবেন। কিন্তু শেখ হাসিনা এটা অ্যাগ্রি করেন নাই, তার ভূমিতে এটা তার কাছে রিস্কি মনে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এখন আমেরিকার এই চাওয়া যেহেতু পূর্ণ হয় নাই, তাই আমেরিকা অন্য পথে গেছে। বেঞ্জের কথা, সেখানে একটা কথা যোগ করে রাখি, বাংলাদেশে শেখ হাসিনার পতনের জন্য আমেরিকা যখন নানান স্টেপ নিচ্ছিল, মানে শেখ হাসিনাকে আমেরিকা চায় নাই ক্ষমতায়, ইটস ট্রু। এটা আমেরিকার কারণ ছিল কোনো রকম কোনো চ্যারিটি না, বহুবার বলেছি, ওই সময় বলতাম কথাগুলো। ইটস আ ট্রেড অফ। আমেরিকা মনে করেছে বাংলাদেশে যদি গণতন্ত্র আসে তাহলে শেখ হাসিনার মতো অথরিটারিয়ান সরকার, যাদের কমন প্রবণতা থাকে চায়নার দিকে যাওয়ার, সেটা কমবে, চায়নার ফুটপ্রিন্ট কমাতে পারবে। এবং আমরাও এটা মেনে নিয়েছিলাম যে আমাদের মুভমেন্টে যদি আমেরিকার এই পদক্ষেপগুলো কাজে লাগে, এই পদক্ষেপগুলো যুক্ত হয়, সেটা আমাদের সফল হতে সাহায্য করবে। সো এসব বলেও আসলে খুব বেশি লাভের কিছু নেই। তবে সেন্ট মার্টিন্সের ব্যাপারটা ডাহা মিথ্যা, যেটা আমরা এখন পর্যন্ত দেখছি। যাই হোক, তিনি এরপর বললেন, ইভেন বিএনপির নামও আসলেন, উনি ন্যাশনালিস্ট পার্টি বলেননি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি বলেছেন। সেই পার্টি আমেরিকা যা চায় সেই ধরনের কিছু সুবিধা বা বেনিফিট দিতে পারে বলে আমেরিকার পারসেপশন হয়েছে, তাই নাকি আমেরিকা সাহায্য করা শুরু করেছে। এবং তুই এনডিআই আইআরআই এর নাম আনলেন। একটা জানি আমরা, এনডিআই ডেমোক্রেটিক পার্টির সাথে, আইআরআই হলো রিপাবলিকানদের সাথে অ্যালাইন্ড আছে, তারা বাংলাদেশে নানান পদক্ষেপ নিতে শুরু করেছে। আইআরআই এর কথা স্পেসিফিকলি বলছেন, ঘটনাচক্র সেটা রিপাবলিকানদের, তারা টার্গেট করে বিভিন্ন লোকজনকে ফান্ড করেছে বিভিন্ন কিছু করার জন্য। এসব ইনফ্যাক্ট মোটা দাগে এনেছেন। যাই হোক, এটাকে আমরা আসলে পাত্তা দিতে চাই না, কারণ হলো মার্কিন মিডিয়া, বিশেষ করে টাকার কালসনরা ক্রেডিবিলিটি হারিয়েছেন অনেক আগে, এবং যেহেতু ইউএসএআইডি পুরো বন্ধ করে দিচ্ছে ট্রাম্পের অধীনে, বিশেষ করে এখন এলন মাস্ক এটা চেয়েছেন এবং ট্রাম্প এটাকে অ্যাগ্রি করেন, তো এটার জন্য যুক্তি তৈরি করতে হবে। এবং এই আলাপ মার্কিনীদের সামনে আনার চেষ্টা করা হচ্ছে যে আমরা কেন আমাদের টাকা খরচ করে এগুলো করবো, এগুলো অহেতুক। আরেকদিন আলোচনা করব আমরা নিশ্চয়ই, যে আমেরিকার আসলে তার যে পরাশক্তির যে ইমেজ, সেটা শেষ করার মিশনে আসলে নেমেছেন ট্রাম্প মাস্ক এরা। যাই হোক, সেটা অন্য আলোচনা। এবং এদের এই ন্যারেটিভ আসলে কেউ আর বিশ্বাস করে না। আবার একই সাথে আমরা এটাও যোগ করবো, আমেরিকা এই ধরনের কাজ অনেক জায়গায় করে নাই, তাও না। সো এই প্রেক্ষাপটেই খুব আলোচনায় আসলো সাম্প্রতিক সময় বাংলাদেশে আমেরিকার প্রভাব। এর আগে আরো আমেরিকান দু একটা খুব বিখ্যাত না হলো মোটামুটি অ্যাকসেপ্টেবল পোর্টালও ইউএসএআইডির ফান্ড ব্যবহার করে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মুভমেন্টে রোল প্লে করার চেষ্টা, এগুলোর কথা এসছিল। এবার আসি জনাব ট্রাম্পের সাথে মোদির যে ইন্টারভিউ, ওখানে এক সাংবাদিক, ভারতীয় এক সাংবাদিক ট্রাম্পের উদ্দেশ্যে বাংলাদেশকে নিয়ে প্রশ্ন করছেন। তিনি বলছেন, আপনি বাংলাদেশ ইস্যুতে কি বলবেন? আমরা দেখেছি, এবং এটা স্পষ্ট, যে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের সঙ্গে যুক্ত ছিল। এছাড়া মোহাম্মদ ইউনুস ও জুনিয়র সরোসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সুতরাং বাংলাদেশ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি? মানে সরোসের আশা নিয়ে, সরোসের ছেলে আশা নিয়ে তুলকালাম ঘটিয়ে ফেলছে, কারণ সরোস ভারতের সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে বলে বলছে। ইনফ্যাক্ট সরোসের ওপেন সোসাইটির নিয়ে কিছু বিতর্ক আছে, কিন্তু তারা যে ধরনের কাজ করে সেটা অ্যাটলিস্ট মোদির সরকারের জন্য প্রবলেম্যাটিক হবে, তাই তারা সেটা নিয়ে শোরগোল করেছে। যাই হোক, জবাবে ট্রাম্প বলেন, এতে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী মোদি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। শত শত বছর তারা কাজ করছেন। সত্যি বলতে এই বিষয়ে পড়েছি, তবে বাংলাদেশ ইস্যুটি আমি মোদি মানে প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দেব। একদম স্পষ্টভাবে উনি না করেছেন, তারা এটা করেন না। মোদি পড়েন এবং শত শত বছর ধরে করে আসছেন, এবং ট্রাম্প পড়ছেন এটা, এবং এই ইস্যুটা মোদির উপরে ছেড়ে দেব। মানে কেউ কেউ এটাকে মিসইন্টারপ্রিট করে বলার চেষ্টা করছেন বাংলাদেশ ইস্যু এখন মোদিকে ছেড়ে দিল, মোদি এবার যা ইচ্ছা তা করবে। নো, মানে এই ব্যাপারে কথা বলার জন্য উনি মোদির হাতে ছেড়ে দিয়েছেন। সারপ্রাইজিং হচ্ছে, মোদিকে যখন ছেড়ে দেয়া হলো, লিস্ট একটা ভদ্রতা, অবশ্য ভদ্রতা ওনার কি বা করা ছিল, উনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলা শুরু করলেন। আমরা খেয়াল করব, ট্রাম্প অনেক ক্ষেত্রে বাংলাদেশি পলিটিশিয়ানদের মতো একটা মোক্ষম সুযোগ এসেছিল বাইডেনকে ডোবানোর জন্য। উনি যেখানেই সুযোগ পান উনি এটা বাইডেনকে ডোবান, এবং আমাদের দেশে পলিটিশিয়ানদের মতো টাফ ভাবে আক্রমণ করেন, যেটা আমেরিকার স্ট্যান্ডার্ডের সাথে যায় না, কিন্তু উনি এটা করেন। সো এইরকম একটা সুযোগ আসার পরেও উনি বাইডেনের ব্যাপারে এসব বললেন না।
উনি বলতেই পারতেন হ্যাঁ এগুলো করেছে এবং আমাদের এই সব আমরা চাই না। ইনফ্যাক্ট উনি এটা নির্বাচনী ক্যাম্পেইনের সময় বহুবার বলেছেন যে সারা পৃথিবীর পুলিশিং এর দায়িত্ব পালন করা তার কাজ না, ডেমোক্রেসি এক্সপোর্ট করার দায়িত্ব তার কাজ না, সে তার আমেরিকাকে নিয়েই কাজ করতে চায়। সুতরাং একটা মোক্ষম সুযোগ ছিল, সেই সুযোগটা উনি নিতে পারতেন, কিন্তু এটা নেন নাই। তার মানে হচ্ছে সুযোগ নেওয়ার স্কোপ থাকলে নিতেন। এটা একেবারেই বাজে অভিযোগ, এতে খুব ক্লিয়ারলি এটা প্রমাণিত হয়। যে কথাটা বলছিলাম এটা একটু আমাদের মন দিয়ে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব সেটা হচ্ছে মোদির বডি ল্যাঙ্গুয়েজ। উনি এত ডিজাস্টারাস ভঙ্গিতে বসেছিলেন যখন এই প্রশ্ন করা হয়, এন্টায়ার টাইমটা উনি কতটা ফ্রাস্ট্রেটেড, কতটা প্রবলেমের মধ্যে আছেন, ওনার ফেসিয়াল এক্সপ্রেশন দেখলে, এটা বডি ল্যাঙ্গুয়েজ দেখলে এটা খুব ক্লিয়ার হয়ে যায়। আমরা তার পুরো ইন্টারভিউটা মানে প্রেস কনফারেন্সে কথাবার্তা বলাটাকে যদি ধরি তাহলে এটা বলতেই হবে মানে ট্রাম্পের সাথে বন্ধু বন্ধু বলে উনি যা যা অর্জন করতে চেয়েছিলেন তা আসলে অর্জিত হয় নাই। এবারকার ট্রাম্পের সাথে তার আগের মতো যে কেমিস্ট্রি ছিল, আগেও কিছু প্রবলেম ছিল কিন্তু কেমিস্ট্রি ওয়াজ মাচ বেটার, এবারকার কেমিস্ট্রি আর ওই রকম অতটা অন্তত এখন পর্যন্ত কাজ করছে না বলে মনে হয়। তবে বাংলাদেশ প্রশ্নে তার আরো কিছু ইস্যু আমাদের মাথায় রাখতে হবে। তার এই সফর বাংলাদেশ প্রশ্নে কি ধরনের পরিস্থিতি তৈরি করছে বুধবার, সেটা নিয়ে শত শত আলোচনা দরকার। একটা রিপোর্ট বেরিয়েছে, রিপোর্টে এই বলে দিয়েছে, এটা কিন্তু যথেষ্ট না। প্রতিটা ঘটনার পেছনে কি ঘটলো, কেমন করে ঘটলো, কারা ঘটালো, কখন ঘটলো, কয়জন মারা গেল, কয়জন পালিয়ে গেল, এই ইনফরমেশন গুলো থাকবেই। ওগুলো প্রাসঙ্গিক। সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে দুইটা জিনিস। কেন ঘটলো, কেন পুলিশ গুলি করলো, কেন ওয়াকারুজ্জামান মানুষ হত্যা করলো, কেন বেনজির আহমদ মানুষ হত্যা করলো, কেন এই জেনারেল গুলা ব্রিগেডিয়ার থেকে শুরু করে জেনারেল পর্যন্ত যারা হাসিনার আমলে 2014 থেকে বিশেষ করে যারা প্রমোশন পেয়েছে, এই জেনারেল গুলো কেন মানুষ হত্যা করলো, তাদেরকে কেন ধরা গেল না। এখন কালকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও দেখলাম, সেখানে দেখলাম আয়না ঘরের যারা মুক্ত হয়েছেন, যান নিয়ে বেরিয়ে এসছেন, তাদের অপরাধীদের যেন ধরা না যায়, তারা আয়না ঘরে গুম করেছে, তাদেরকে বাঁচানোর জন্য সুপরিকল্পিতভাবে বাংলাদেশের সেনাবাহিনীর বড় বড় অফিসাররা, যার হোতা হচ্ছে ওয়াকারুজ্জামান, তার নাম অবশ্য আসেনি, তার নেতৃত্বে যে ষড়যন্ত্র হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে এবং অন্যত্র, সেগুলো আমরা শুনছি না। আমরা কেবল শুনছি অমুক 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 তমুক এটা বললো, অমুককে ডাকলো, তমুককে ডাকলো না, ইনি আয়না ঘরের আসল সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, আরেকজন এয়ার কন্ডিশনে ছিলেন, তাকেই দেখানো হলো। এই জাতীয় বিতর্ক দিয়ে আমরা আয়না ঘরটাকেই বিতর্কিত বানিয়ে ফেলবো। দেখা যাবে আয়না ঘরে কে প্রকৃত আর কে ফেক বন্দী ছিল, এটা নিয়ে ডিবেট হবে। মাঝখান দিয়ে হাসিনা এবং ওয়াকারুজ্জামানরা পার পেয়ে যাবে। আমি বারবার ওয়াকারুজ্জামান বলি, যাদের অ্যালার্জি তারা মনে করেন আরে ওই রকম দেশপ্রেমিক একটা জেনারেলকে তাজ হাসমি অযথাই গালাগালি করছে। আমার কথা ফলবে, আজ থেকে 10 বছর পরে হলেও বুঝবেন, 20 বছর পরে হলেও বুঝবেন এই হত্যাকাণ্ড যেগুলো ঘটেছে 2024-এ এবং 2009 থেকে 24-এর অগাস্ট 5 তারিখ পর্যন্ত, এর পেছনে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আমলা বাহিনী, আওয়ামী বাহিনী প্রত্যক্ষভাবে জড়িত। এই যে সমস্ত আমলাদের প্রমোশন দিয়ে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, আমরা নাম শুনছি কিন্তু কোনো প্রতিকারের কথা কেউ বলছেন না। কেউ বলছেন না এদেরকে ধরে ধরে উল্টো করে টাঙ্গিয়ে জেলখানায় পেটানো হোক, আয়না ঘরে ভরা হোক, তাহলে আমরা দেশটাকে পূর্ণ স্বাধীন করতে পারবো। এই কথা কেউ বলে না, একমাত্র এই অধম বলে। এবং আমার কথা খুব বেশি লোকে শোনেনও না, কেননা তারা মনে করেন একই ভাঙা রেকর্ড আমি বাজাচ্ছি।
আমি ভাঙা রেকর্ডের জন্যই বাজাই যে এর একটা প্রতিকার করতে হবে, রেকর্ডটাকে ঠিক করতে হবে। তখন চাইনিজ একটা প্রভার্ব আছে, একটা কথন আছে, গ্রেট মাইন্ডস ডিসকাস আইডিয়াস। বড় মন, খুবই উচ্চ শ্রেণীর লোকেরা, দে ডিসকাস আইডিয়াস, তারা আদর্শ নিয়ে কথা বলে। অ্যাভারেজ মাইন্ডস, সাধারণ মানুষজন ঘটনা নিয়ে কথা বলে। অ্যাভারেজ মাইন্ডস ডিসকাস ইভেন্টস অ্যান্ড লো মাইন্ডস ডিসকাস পিপল। এবং অতি নিম্নমানের যারা চিন্তা করে তারা কেবল অন্য মানুষ নিয়ে আলোচনা করে। আইডিয়াস, ইভেন্টস অ্যান্ড পিপল। আমি আইডিয়াস নিয়ে কথা বলি, এটা অ্যাভারেজ মানুষ শুনতে চায় না। অ্যাভারেজ মানুষ বলে, আরে কি হয়েছে হেডা কন, কে কারে ধরলো, কে কারে মারলো, এই যে রোমাঞ্চকর ঘটনা ঘটলো, ওইটা শোনার জন্য ফুটবল খেলার দর্শকের মতো, ক্রিকেট খেলার দর্শকের মতো ছক্কা দেখতে যারা, গোল দেখতে যারা আনন্দ পান, তাদের সংখ্যা 99%। অরণ্য রোদন এটা আমার। আমরা রোজই শুনছি কে কে কি কি করেছে এবং করছে, কেন করেছে সেটা কিন্তু আমরা শুনি না। এই বেটা এটা করেছে, কেন করেছে ওটা শুনি না। কেন করছে এবং করছে বা করবে আলোচিত হচ্ছে না। আয়না ঘর থেকে যারা জীবন নিয়ে বের হয়ে এসছেন তারা যেন সঠিক বিচার না পান ও প্রকৃত দোষীদের রক্ষার জন্য সামরিক ও পুলিশ বিভাগের রুই কাতলা বিচার বিভাগ এবং ব্যুরোক্রেসি যে তৎপর, এ কথাও আমরা শুনি না। তাহলে কি করতে হবে? বিচার করতে হবে। কাদের বিচার করতে হবে? যারা এ সমস্ত কাজে দায়ী ছিল। এবং জাতিসংঘের কাছে আমরা খুবই কৃতজ্ঞ যে জাতিসংঘের এই যে রিপোর্টটা বেরোলো, এটা বলে দিয়েছে, তারা কিন্তু বলে দিচ্ছে এই রিপোর্ট তোমাদের ইতিহাস, তোমাদের বর্তমান রাজনীতি এবং তোমাদের ভবিষ্যতের কর্মপদ্ধতির একটা গাইডলাইন। জাতিসংঘ পর্যন্ত বলছে, কিন্তু আমাদের আলোচকেরা আমরা এটাকে মনে করছি একটা 2 পয়সার দলিল। আমি 100% শিওর যে হাতে গোনা কয়েকজন বুদ্ধিজীবী এবং যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন, ভারতীয় সাম্রাজ্যবাদের যারা বিরোধী, হাতে গোনা কয়েকজন ছাড়া এই যে 12 তারিখের গতকালের যে রিপোর্ট, যেটা বিভিন্ন পত্রিকায় এসছে, এটা অলরেডি বিস্তৃত হয়ে গেছে, তাদের মাথার থেকে বের হয়ে গেছে। আগামীকাল এটা ইতিহাস হবে, পরশুদিন তারা ভুলে যাবে। তবে এই রিপোর্টটা যে তাদের 50 বার পড়া উচিত এবং প্রতিটা পয়েন্ট পড়ে যে কি করতে হবে, কেন ঘটলো এই রকম দুর্ধর্ষ ব্যাপার। এই রিপোর্টে হাসিনাকে প্রত্যক্ষভাবে দায়ী করা হয়েছে। হাসিনা বলেছে খুন করতে 19 জুলাই, এবং হাসিনা 19 জুলাই 2024 সালে বলেছে তোমরা হত্যা করবে এবং লাশগুলো গুম করে দেবে এবং যেখানে যাকে যেখানে পাও আমার সরকারের বিরোধী তাদের গ্রেফতার কর। এই যে মানব হত্যার, মানুষ হত্যার প্রত্যক্ষ সহযোগী, প্রত্যক্ষ হুকুমদাতা হচ্ছে শেখ হাসিনা। এই কথা আমি বলছি না, কোন রাজনীতিবিদ বলছেন না, জাতিসংঘের থেকে বলা হচ্ছে। এটা যে প্রতিটা ঘরে বাঁধিয়ে রাখার মতো। শেখ মুজিবের 32 নম্বরের ইট যেমন সংরক্ষণ করার মতো ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আপনারা যারা ইটগুলো সংগ্রহ করেছেন তাদের নাতিপুতি যেন দেখতে পারে, তাদের নাতিপুতিরা যেন ভবিষ্যতে দেখে যে 2025 সালের 5 এবং 6 ফেব্রুয়ারি কুখ্যাত স্বৈরাচারী হাসিনার বাবা আরেক স্বৈরাচারী শেখ হাসিনার বাড়ি ভেঙে এই ইটটা আমার দাদার দাদা সংগ্রহ করে রেখেছিল। তাহলেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সংহত হবে। এটা কোনো আলগা বুলি বলছি না, আবেগ প্রসূত কথা বলছি না। একজন ইতিহাসের ছাত্র হিসাবে, একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমি এটা উপলব্ধি করি।
আপনাদের বলছি, আপনারা একটু ধ্যান দেবেন, চিন্তা করবেন। জেনারেলদের ধরে আয়না ঘরে ভরতে হবে, এটা আপনারা একমত আমার সঙ্গে? তাহলে কি করতে হবে? পারবে এই সরকার? আবার পুনরাবৃত্তি করছি, এই সরকার মুন্নি সাহাকেও ধরতে সাহস পায় না। ভবিষ্যতের কোন সরকার এসব করবে না। ভবিষ্যতে যারা সরকারে আসবে তারা পারলে আওয়ামী লীগকে সাথে নিয়ে তারা 10 মিলে লুটপাট করি নাহিলাজ, 10 মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ। করি কাজ মানে লুণ্ঠন। লুণ্ঠন। ওই যে মৌলানা আজহারি, আমি তাকে সমর্থন করি না, ওই একটা কথা খুব সুন্দর বলেছেন, একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য বৈশা আছে। আপনারা এভাবে বলেছেন, ওটাই সত্য কথা। কিন্তু এই অধম ছাড়া কেউ বলছে না, কেউ শুনছেও না। আজ 12ই ফেব্রুয়ারির জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের রিপোর্ট ও এটাতে আমাদের ইতিহাস, আমাদের রাজনীতি, আমাদের বেঁচে থাকা এবং আমাদের ভবিষ্যতের একটা পাথেয়, আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যতের পাথেয়। এই রিপোর্টের আমি একটা এআই দিয়ে সামারি করেছি। এআই সামারি কি বলছে, did you know that behind the vibrant culture and rich history of Bangladesh lies a troubling reality of human rights violations? আপনারা কি জানেন বাংলাদেশের এই যে সমৃদ্ধ সংস্কৃতি এবং খুবই রিচ ইতিহাস, তার যে খুবই অনেক একটা যেটাকে বলে শক্তিশালী একটা ভালো ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের পেছনে, বাংলাদেশের পেছনে মানবাধিকার লঙ্ঘনের মতো জঘন্য ঘটনাগুলো রয়েছে। মানুষকে গুণ করে ফেলা, তাকে অবৈধভাবে বিচার করা, এগুলো যে কি অ্যালার্মিং ব্যাপার, সেটা আমাদের জানতে হবে। জাতিসংঘের রিপোর্টে তারা বলছে আমরা এই বাংলাদেশের এই ব্যাপার নিয়ে অনেক গভীরে গিয়েছি এবং জাতিসংঘের হিউম্যান রাইটস অফিস এর উপরে আলোকপাত করার চেষ্টা করছি আমরা। আপনারা ধৈর্য ধরে রিপোর্টটা শুনবেন, পড়বেন, কেননা এগুলো আই ওপেনিং, আপনাদের চোখ খুলে দেবে। এটা জাতিসংঘের কথা। ভলকার তুর্ক এটা বলছেন। আজকে আমরা জাতিসংঘের অফিস অফ দি হাই কমিশনার ফর হিউম্যান রাইটস রিপোর্ট আমরা আপনাদের সামনে পেশ করছি। হিউম্যান রাইটস ভায়োলেশনস ইন বাংলাদেশ, বাংলাদেশে মানবাধিকার ভায়োলেশনের রিপোর্ট। এই রিপোর্ট OHCHR, অফিস অফ দি হাই কমিশন ফর হিউম্যান রাইটস, UN, এই ডকুমেন্ট পাবলিশ করছে জাতিসংঘ এবং সেখানে বাংলাদেশের মানবাধিকার যে কিভাবে লঙ্ঘিত হয়েছে এবং মানবাধিকার কিভাবে রক্ষা করা যাবে, সংরক্ষণ করা যাবে, সে ব্যাপারেই আলোচনা করছে। এই গল্পটা হচ্ছে এমন এক গল্প যে সারা পৃথিবীর মানুষের এটা শোনা উচিত। জাতিসংঘ বলছে, হিউম্যান রাইটস কাউন্সিল, সারা পৃথিবীর মানুষের শোনার কথা, কেননা পৃথিবীর এক অংশে মানবাধিকার লঙ্ঘিত হওয়া মানেই পৃথিবীর সর্বত্র মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। যেমন গাজা, অতীতে যেমন দক্ষিণ আফ্রিকা, বর্তমানে তদ্রূপ বাংলাদেশ। 1971 সালেও ছিল বাংলাদেশ, 2025 সালে 2009 থেকে শুরু করে বাংলাদেশ হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের একটা ফার্টাইল গ্রাউন্ড। বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বড় দৃষ্টান্ত। সুতরাং আপনাদের অ্যাটেনশন দরকার। এটা আমি বলছি না, জাতিসংঘের এই অফিস অফ হাই কমিশন ফর হিউম্যান রাইটস ফলকার তুর্ক বলছেন। হিয়ার আর দ্য কি টেকঅ্যাওয়েজ। এই আলোচনার সামারিটা তিনি দিচ্ছেন। এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস, জোর করে মানুষকে গুম করে ফেলা, তাদের পরিবার পরিজন থেকে দূরে নিয়ে যাওয়া, পরিবার পরিজন কেউ জানে না,
এবং এই এই যে মানুষগুলোকে গুম করে দিচ্ছে কারা করছে? স্টেট সিকিউরিটি ফোর্সেস, বাংলাদেশের সিকিউরিটি ফোর্সেস। তারা কারা? তারা হচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিজিবি, এরা সিকিউরিটি ফোর্স। তারা মূলত বাংলাদেশের হাজার হাজার মানুষ গায়েব করে দিয়েছে। এক্সট্রা জুডিশিয়াল কিলিং, গুমের পরেই হচ্ছে আইন বহির্ভূত হত্যা। বলছে শকিংলি এখানে এই ধরনের বহু ঘটনা ঘটেছে এবং এই ঘটনাগুলোকে ধামা চাপা দিয়ে বলা হয় ক্রস ফায়ার আর এনকাউন্টার কিলিংস। কিন্তু যে তথ্যগুলো, যে প্রমাণগুলো রয়েছে সেগুলো অন্য কিছুর দিকে নির্দেশ করে। মানে ফলকার টুক বলছেন আসলে যে গুম এবং এনফোর্স, যে মানুষকে যে জোর করে হত্যা করা হচ্ছে আইন বহির্ভূত ভাবে, এর পেছনে মূলত সিকিউরিটি ফোর্সরা কাজ করছে এবং সিকিউরিটি ফোর্সের বিরাট অংশ হচ্ছে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী এবং বিজিবি। এদেরকে দিয়ে র্যাব তৈরি করা হয়েছে। এদেরকে প্রত্যক্ষভাবে দায়ী করছে জাতিসংঘ। আর ওই বদমাইশগুলো, ওই খুনিগুলো শুধু যে বিচরণ করছে নিরাপদে তাই না, তারা এখন সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে বড় বড় জেনারেল, যেটা আমি হাজারবার বলেছি, ব্রিগেডিয়ার জেনারেল অ্যান্ড অ্যাবাভ, 2014 তথাকথিত নির্বাচনের পরে যারা ব্রিগেডিয়ার হয়েছেন এবং উপরে উঠে জেনারেল হয়েছেন, তাদের শতকরা 100% খুনি। তারা তাদের শতকরা 100% হাসিনার মানবাধিকার লঙ্ঘনের জন্য প্রত্যক্ষভাবে দায়ী। তাদের অধিকাংশ ফাঁসি কাস্টে ঝুলানোর কথা, ইতোমধ্যেই ঝুলে যাওয়ার কথা ছিল, ওটা ঝোলেনি। এই কোমর ভাঙা সরকার বা ভবিষ্যতের অদূর ভবিষ্যতের কোন সরকার তাদেরকে ফাঁসি কাস্টে ঝোলানো তো দূরের কথা। এই জেনারেল গুলো রিটায়ার করার অবসরে যাবার পরেই দেখবেন এরা একজন ফ্রান্সের রাষ্ট্রদূত হয়ে যাবে, একজন আমেরিকায় যাবে, একজন কানাডায় আসবে, একজন ব্রিটেনে চলে যাবে, রাষ্ট্রদূত হয়ে চলে যাবে। বা যাদের বিদেশি পাসপোর্ট আছে তারা গিয়ে মহা সুখে আগামী 14 গোষ্ঠীর জন্য তারা যে হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, জেনারেল, পুলিশ অফিসাররা, ব্যুরোক্রেটরা, তারা গিয়ে আরামায়েশের সঙ্গে চলে যাবে। এই যে তাদের প্রত্যেকটা অপরাধ, প্রতিটা খুন বিচার হবে না, খুনের বিচার হবে না। এবং যারা আপনারা মনে করেন বাংলাদেশের স্বাধীনতা চান, মানবাধিকার চান, ভালো সরকার চান, আপনি যারা দেখছেন, আপনাকে বলছি, এটা আপনার কর্তব্য, আপনার ঈমানের কর্তব্য, আপনার দেশপ্রেমের জন্য আপনি দায়ী থাকবেন আল্লাহর কাছে হাসরের দিন, যে তুমি কি করেছিলে। ওই লোকগুলোকে বিচার করা হলো না যারা মানুষ হত্যা করেছে, তুমি সেখানে আরামায়েশে বসে দিনকাল করে দিয়েছো যে আমার তো মরে নাই, যাদের তা মরছে তারা দেখবো, আমার কি। এটা দিয়ে চলবে না। এই জন্যই বাংলাদেশে বারবার এই স্বৈরাচার আসে, শাসন করে, চলে যায়। এই দেখেন খুনি, এই যে আপনার কি বলে ব্যভিচারী, যাকে মানুষের মতো চেহারা, হোসেন মোহাম্মদ এরশাদ, রংপুর থেকে যারা দেখছেন, বৃহত্তর রংপুর, তাদের ওখানে তারা এখনো বলে এরশাদ সাহেব আমাদের মানে পুত্র, আমাদের সোল, আমাদের ছেলে। ছেলে পেলের দোষ থাকেই, চুরি তো করে, সবাই করে, আমার ওই এরশাদ সাহেবও করেছে, এরশাদের ভাইও করেছে, এরশাদের বউ। কিছু হবে কোনোদিন রওশন এরশাদের? যদি রওশন এরশাদকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারতো বাংলাদেশের কোনো আদালত, তাহলে বুঝতেন, আপনারা ভাবতে পারতেন দেশে আইনের শাসন একদিন হবে। হবে না, ওই বুড়ি বেটি, আইনি বুড়ি তো মরে যাবে, তার বিচার হবে না, তার ওর দেবরেরও বিচার হবে না, এরশাদেরও বিচার হয় নাই। এরশাদ পরবর্তী জীবনে কিং মেকার হিসেবে মারা গেছে। তো এখন এই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। জাতিসংঘের রিপোর্ট ইতিহাসের জন্যই, ভবিষ্যতের জন্যই থাকলো। আপনারা কিছু করতে পারবেন না, তোমরা কিছু করতে পারবে না, করবেও না। তবে আমি আমার দায়িত্ব পালন করছি। এইখানে রিপোর্টে বলা হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন আন্ডার থ্রেট। বাংলাদেশে
কথা বলার অধিকার মানুষের নেই এবং সেই জায়গাটা শ্রিঙ্ক করছে, আরো খর্বিত হয়ে যাচ্ছে, আরো ছোট হয়ে যাচ্ছে এবং দ্বিমত পোষণ করার যে কালচার সেটাকে জোরপূর্বক হ্যারাসমেন্ট এবং ইন্টিমিডেশন দিয়ে জেলখানায় মানুষকে ঢুকিয়ে হাসিনা যা করেছে সেই সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। জাতিসংঘ দুঃখ করছে সেরকম সংস্কৃতি এখনো বাংলাদেশে রয়েছে। এটা দূর করার দায়িত্ব তোমাদের। যাদের 40-এর উপর বয়স, দে ডোন্ট বদার, তারা এই সমস্ত নিয়ে চিন্তা করে না, তারা পয়সা করি বানাবে, আরামায়েশ করে থাকবে। আর আমার কি, তারা ক্রিকেট এবং ওয়ার্ল্ড ম্যাচ হলেই দেখবে। তাদের সামনে কোনো কেলেঙ্কারির কথা না বলেন, পরক্রিয়ার গল্প বলেন, একেবারে আয়নাইভাবে কম্পিউটারের সামনে বসে তারা ওই অনুষ্ঠানগুলো দেখবে। ভায়োলেন্স এগেইনস্ট উইমেন অ্যান্ড মাইনরিটিস বাংলাদেশে হাসিনার আমলে হয়েছে। মহিলাদের, নারীদের বিরুদ্ধে এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ হয়েছে এবং রিপোর্ট হাইলাইট করছে মহিলা এবং মাইনরিটি গ্রুপসের যে প্লাইট, দুর্দশা, ডিসক্রিমিনেশন, সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে তাদের জমি জমা ছিনিয়ে নেওয়া এবং তাদের সমস্ত অধিকার ভবিষ্যৎ পদদলিত করা, এই ঘটনাগুলো হাসিনার আমলে ঘটেছে। ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি, কারো কোনো বিচারের সামনে পড়তে হয় না। মানে আপনি অপরাধ করছেন, অপরাধের জন্য কোন রকম অনুতপ্তও নয় তারা, এবং তাদের কোনো বিচারের সংস্কৃতি বাংলাদেশে ঘটেনি। আমাদের দুর্ভাগ্য, চরম দুর্ভাগ্য, পরম দুর্ভাগ্য যে 8ই অগাস্টে আমরা যে সরকার পেলাম, কোমর ভাঙ্গা ডক্টর ইউনূসের সরকার, আসলে ওয়াকার এবং আসিফ নজরুল সরকার। ওয়াকার এবং আসিফ নজরুল সরকার ইউনূস সরকার বলে আমাদের ঘাড়ের উপর লাফালাফি করছে। বিদেশিরা আসছেন, ইন্টারভিউ দিচ্ছেন, বড় বড় কথা বলছেন, তার আয়না ঘরে নিয়ে যাচ্ছেন, লোকজনকে দেখাচ্ছেন, বলছেন আই এম এ জাহিলিয়ার কায়েম করেছিল ইরশাদ। কিন্তু তুমি কি করছো বাবা ইউনূস সাহেব? আপনি কি করছেন? কিছুই করছেন না। আপনি কি করবেন? কিছুই করবেন না। আপনি 1 বছরের মধ্যে নির্বাচন দিয়ে সসম্মানে আপনি মনে করেন চলে যাবেন, কিন্তু আপনি অলরেডি অসম্মানিত হয়ে গেছেন শাহাবুদ্দিন চুপ্পুর উপদেষ্টা হয়ে। এ লজ্জা আপনার না থাকতে পারে, আমাদের আছে। তো এখন বাংলাদেশে কোনো আইন, কেউ কারো প্রতি মানে অ্যাকাউন্টেবল না। অপরাধের জন্য, তার চুরি চামারির জন্য কেউ কারো কাছে জবাবদিহি করার দরকার নেই। এই যে জবাবদিহিহীনতার যে সংস্কৃতি, যেটা হাসিনার আমলে আরো শক্তিশালী হয়েছে, এটাকে আপনারা কি করে পুনরুদ্ধার করবেন? সো আপনারা কি করতে পারেন? আমরা সো হোয়াট ক্যান উই ডু? জাতিসংঘ বলছে ফার্স্ট এডুকেট ইয়োরসেলফ। আপনার নিজেকে রাজনৈতিকভাবে শিক্ষিত করেন এবং অন্যদের বলেন যে এই ঘটনা হাসিনা ঘটিয়েছে, এর যদি বিচার না হয় তাহলে কিন্তু এর থেকে আমরা পরিত্রাণ পাবো না, ভবিষ্যতেও হবে। 71 সালের যারা যুদ্ধ অপরাধী, প্রকৃত যুদ্ধ অপরাধী ছিল, তাদেরকে শেখ মুজিবুর রহমান মাফ করে দিয়েছিলেন। 195 জন পাকিস্তানি সেনা অফিসার তারা ভারত হয়ে তারা চলে গেল, এইতে পাকিস্তানে চলে গেল, বিচার হলো না। কতগুলো ফেক লোককে ধরে এনে বিচার করা হলো। সো আমাদের কি করার দরকার, কি করণীয়, যে জনগণের ভেতরে একটা মানে চেতনা উন্মেষ ঘটানো, যাতে তারা এই ধরনের অত্যাচারে তাদের সামনে পড়তে না হয়। তো এখন জাতিসংঘ যেটা বলেছে যে সমস্ত অর্গানাইজেশন যারা আছে মানবাধিকার নিয়ে কাজ করে, চিন্তা করে, এবং তাদের একটা প্রেসার দেওয়ার সময় মানে চাপ সৃষ্টি করার কথা বলছে জাতিসংঘ। পুট প্রেসার অন ইউর গভর্নমেন্ট। ইউনূস সরকারের উপরে চাপ সৃষ্টি করো। কে বলছে? তাজ হাশমি বলছে না, আমি তো বলি। ফলকার টুর্ক, জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের হাই কমিশনার বলছেন, ফলকার তুর্ক বলছেন, তোমার সরকারের উপরে চাপ সৃষ্টি করো এবং ইন্টারন্যাশনাল বডিজ, অর্গানাইজেশন যেগুলো আছে, তাদেরকে বলো
বাংলাদেশের সরকারকে বলা যেন তারা কাজ করে, যেন তারা মানবাধিকার যারা লঙ্ঘন করেছে তাদের বিচার যাতে করা হয়। জাতিসংঘ তো করতে পারবে না, বাংলাদেশ সরকারকে করতে হবে। তোমাদের চাপে এই যে যারা উপদেষ্টা, যারা সমন্বয়ক, তাদের সঙ্গে যে লক্ষ লক্ষ ছাত্র জনতা, তোমাদের বলছি তোমরা সরকারের উপরে চাপ সৃষ্টি করো, ইউনূস সরকারকে ধরে বলো এই 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 কবে করবেন, এক্ষুনি করতে হবে। এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাহায্য নিতে বলছে যাতে পরিবর্তন আসে। এবং এই কথাটাই হচ্ছে মোদ্দা কথা, যে তোমাদেরকে এডুকেটেড হতে হবে এবং আশেপাশের লোকজনকে এডুকেট করতে হবে, এবং জাতিসংঘের রিপোর্ট যেন বৃথা না যায়। আমার আশঙ্কা তো অনেক যে বৃথা যাবে, আমি যেন ভুল প্রমাণিত হই সেই চেষ্টা তোমরা করো। এখন জাতিসংঘের এই প্রতিবেদন যেটা প্রমাণ করলো যে হাসিনা প্রত্যক্ষভাবে খুন খারাপির জন্য দায়ী। আওয়ামী লীগপন্থী বা কোনো বুদ্ধিজীবী, কোনো যেগুলো যে জাদাগুলো জেলের ভিতরে আছে, যে জাদা এবং জাদি, সেগুলো যেন বের হয়ে বলতে না পারে হাসানুল হক ইনু যে আমরা তো কিছু করি নাই, এই উপর এগুলো সব মিশা কথা, এগুলা বিএনপির অপপ্রচারণা, জামাতের অপপ্রচারণা। আরে বেটারা, জামাতের অপপ্রচারণা, বিএনপির অপপ্রচারণা, এটা জাতিসংঘের প্রচার, জাতিসংঘের রিপোর্ট। তারা ইনভেস্টিগেট করেছে, শত শত লোকের ইন্টারভিউ নিয়েছে, তারা বিশেষ করে জুলাই এবং আগস্ট মাসে তাদের লোকজনকে দিয়ে ঢাকা এবং আরো মোট 8টা শহরে তারা সার্ভে করে দেখিয়েছে 1400 মানুষ মারা গেছে, কমপক্ষে 1400 জন, এর বাইরেও হয়েছে। সুতরাং জুলাই আগস্ট গণহত্যা, আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড, সরকার, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে, সিস্টেমিক ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। এই যে অ্যাক্সিডেন্টালি একজন মরে গেল তা না, কিন্তু পরিকল্পিতভাবে হাসিনা সরকারের সিকিউরিটি ফোর্স, তাদের মন্ত্রী, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা সবাই সিস্টেমেটিক ওয়েতে এই হত্যাকাণ্ড, এই মানবাধিকার ঘটিয়েছে। এবং শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচার গ্রেফতার, আটক ও নির্যাতন, এই হচ্ছে অপরাধ। ফলকার টুর্ক বলেন, আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা ও নিশানা করে হত্যার এক উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। আমি রিপিট করছি, ফলকার তুর্ক বলছেন, আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং নিশানা করে হত্যার এক উদ্বেগজনক চিত্র তৈরি করেছে। মানে স্টেট স্পন্সর্ড টার্গেট কিলিং, যা সবচেয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার মধ্যে পড়ে এবং যা আন্তর্জাতিক অপরাধের শামিল বলেও বিবেচিত হতে পারে। শুধু যে বাংলাদেশের লোকজন তাদের বিচার করবে এটা সারা পৃথিবীর জন্য এদের বিচার করা খুবই জরুরি ব্যাপার। আর একটা গুরুত্বপূর্ণ কথা এখানে আছে, জাতীয় ক্ষত সারাতে এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য জবাবদিহি ও ন্যায় বিচার নিশ্চিত করার জন্য অপরিহার্য। এটা শুধু আজকের জন্য না, হাসিনা জুলাই আগস্টে করছে আর তো ওগুলো পুরানো হয়ে গেছে না, এটা ভবিষ্যতের জন্য এর বিচার করাটা অপরিহার্য। হিটলারের সহযোগীদের যদি বিচার না হতো তাহলে নাৎসিবাদ আবার মাথা তুলত, মুসলিনীর সহচরীদের যদি বিচার করা না হতো তাহলে ফ্যাসিবাদ আবার সর্বত্র বিরাজমান হতো। সেই জন্য জাতিসংঘ বলছে হিউম্যান রাইটস বিচারের কথা কেন বলে, যদিও জাতিসংঘ মৃত্যুদণ্ডের কথা বলে না। আপনারা সবাই আমরা জানি বাংলাদেশের মতো দেশে মৃত্যুদণ্ড ছাড়া এই ধরনের আইনের প্রয়োগ সম্ভব নয়। এই যে বিক্ষোভের সময় যেভাবে হত্যা করা হয়েছে তার একটা সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেছে হিউম্যান রাইটস রিপোর্ট। শটগানের ছররা গুলির আঘাতে মারা গেছে 12%, শতকরা 12 জন মারা গেছে পুলিশের ছররা গুলির হাতে।
মিলিটারি রাইফেল, পুলিশ, র্যাব এবং বিজেপি এবং সেনাবাহিনী সহ 66% মানুষ মারা গেছে মিলিটারি টাইপ রাইফেল, অটোমেটিক বা সেমি অটোমেটিক রাইফেল, যেগুলো পুলিশও কিছু ব্যবহার করে, তবে মিলিটারি, বিজিবি, র্যাব এগুলো ব্যবহার করেছে। পিস্তলের গুলিতে মারা গেছে 2%। এই পিস্তল কিছু আওয়ামী লীগেররা ব্যবহার করেছে আর পুলিশ অফিসাররা ব্যবহার করেছে। অন্যান্য ভাবে 20% মারা গেছে এবং মোট 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 1400 জনের বেশি নিহত হয়েছে। কনজারভেটিভ এস্টিমেট কোন কোন জায়গায় তার সার্ভে করেছে, শহরগুলোতে ঢাকা, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, খুলনা, বগুড়া, সিলেট ও গাজীপুর, এই 8 শহরেই 1400 মানুষ মারা গেছে। এছাড়াও এর বাইরেও তো মারা গেছে। যারা নিহত হয়েছে তাদের 12% শিশু। শতকরা 12 জন নিহত হচ্ছে শিশু। শিশু হত্যার বিচার করতে হবে না? নারী হত্যার বিচার করতে হবে না? নিশ্চয়ই করতে হবে। 13,529 জন আহত হয়েছে, 11,702 পুলিশ ও র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। 18 জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সভাপতিত্বে একটা কোর কমিটির মিটিং হয় 18 জুলাই, এই রিপোর্ট বলছে। সেই কোর কমিটির রিপোর্টে কারা কারা ছিল? পুলিশ প্রধান ছিল, সেনাবাহিনীর ওয়াকারুজ্জামান ছিল, র্যাবের প্রধান ছিল, বিজিপি প্রধান ছিল এবং অনেক ব্যুরোক্র্যাট, মানে জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, তারা মিটিং করেছিল। এবং 19 তারিখে হাসিনা একটা অর্ডার দেয়, অর্ডার টু কিল ডেমনস্ট্রেটরস। হাসিনা প্রত্যক্ষভাবে অর্ডার দিয়েছে যারা রাস্তায় নেমে করছে তাদেরকে গুলি করেন। হাসিনা আরো উত্তর দিয়েছে হত্যার পরে লাশ লুকিয়ে রাখতে হবে। ফলকার টুক বলেন সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে গণহত্যা ঘটে এবং মানবাধিকার লঙ্ঘিত হয়। এই কথাটা আপনারা বাঁধিয়ে রাখেন। সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে গণহত্যা ঘটে এবং মানবাধিকার লঙ্ঘিত হয় বলছে জাতিসংঘের ফলকার তুর্ক। তাজ হাসমি বলছে না। তাজ হাসমি তো ফালতু কথা বলে, এটা জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশন বলেছে। সর্বোচ্চ পদাধিকারী কে ছিল? শেখ হাসিনা। তাহলে তার বিচার কি হবে? মানুষ হত্যার জন্য কি বিচার হয়? সে গুলি করতে অর্ডার দিয়েছিল, জাতিসংঘ বলেই দিয়েছে হাসিনার নির্দেশে এবং আর্মি চিফ, পুলিশ চিফ, ব্যুরোক্র্যাট, র্যাব, বিজিবির প্রধানদের তত্ত্বাবধানে, হোম মিনিস্টার। মানে আমি যদি বিচারের আসনে বসতাম, বিচারকের আসনে, তাহলে তো হাসিনা, ওয়াকারুজ্জামান, র্যাবের প্রধান, বিজিবি প্রধান, পুলিশের তৎকালীন প্রধান এবং তার সঙ্গের কমপক্ষে আর 500 জন ফাঁসির আসামি ধরেই রাখেন। এই ফাঁসির আসামি কিন্তু দেশ চালাচ্ছে ওয়াকারুজ্জামান, ইউনূস সরকারের নামে। তার ঘাড়ে কাঁঠাল ভেঙে খাচ্ছে। উনি হয়তো বুঝতে পারছেন, কিন্তু বুঝেও না বোঝার ভান করছেন। এইভাবেই চলছে দেশ। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, অনেক সময় নিয়েছি। আপনারা নিজেরাই বিচার করেন, কি করণীয় সেটা চিন্তা করেন। এই রিপোর্ট কিন্তু কেবল আসলো, চলে গেল এবং এই 12 ফেব্রুয়ারি পরে আর কতই 12 ফেব্রুয়ারি আসবে আর যাবে। আমার আশঙ্কা আমি যেন ভুল প্রমাণিত হই। কিছুই হবে না, কেননা ছাত্র, যুবক, জনতা তারা নির্বিকার। আমার ছেলে তো মরে নাই। ওই যে কয়েকজন মোট 2,000-2,500 লোক মারা গেছে, তাদের আত্মীয় স্বজনরা হইচই করবে, তাদের কোনো ভয়েস নেই। তাদের সঙ্গে যে ছাত্র জনতা, তারা এখন ক্ষমতা, নির্বাচন, মাখন রুটি, এই মাখনের রুটিতে মাখন লাগাবে, খাবে। তারা যারা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন, জাতিসংঘ রিপোর্ট করেছে, রিপোর্টে স্পষ্ট যে হাসিনার নির্দেশে গুম হয়েছে। তো সেগুলো আন্তর্জাতিক প্রতিষ্ঠিত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প তো এগুলো মিথ্যা প্রমাণিত করতে পারবেন না, এগুলোর বিরুদ্ধে কাজ করতে পারবেন না, কারণ জাতীয় সংঘ আমেরিকারই একটা সংস্থা, আমেরিকার মাধ্যমে পরিচালিত হয়। যাই প্রিয় দর্শক, আপনারা আলোচনা শুনেছেন, দেখেছেন যে আওয়ামী লীগের যে আশা ভরসা ছিল সেটা এখন ধ্বংস হয়ে গিয়েছে। এখন আমার মনে হচ্ছে না যে আওয়ামী লীগ ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে। তারা যদি ক্ষমা চায়, মাপ চায় এবং হাসিনা নেতৃত্ব থেকে এবং তারা কেন্দ্রীয় যে নেতারা এই খুনের সাথে
সাথে সরাসরি জড়িত ছিলেন তাদেরকে ফেলে নতুন নেতৃত্বে আসে তাহলে হয়তো বা কিছু একটা করতে পারে, কিন্তু পুরনো নেতৃত্ব নিয়ে এসে যদি আওয়ামী লীগ কিছু করতে চায় তাহলে বলবো যে আওয়ামী লীগের হয়তো বা তাদের নিজেদেরই রাজনীতি করার কোনো ইচ্ছা নেই।